এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের সংঘাত, ক্যাম্পাসে নিরাপত্তা সহ 4 দফা দাবি। আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলা হয়েছে, এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। 24 ঘন্টার ভিতরে যে সকল সন্ত্রাসীরা এই অপকর্ম করেছে তাদেরকে গ্রেফতার করে আমাদের সামনে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর, তালা। জাকসুতে ঢিলে ঢালা প্রচারণা। নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতা সহ নিহত 3, আহত অন্তত 4। জামাতি এলাকায় উত্তেজনা। এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জন মহিলাকে ইতিমধ্যে আটক করেছি। তো যারা অন্যান্য আসামি আছে তাদেরকেও আমরা নাম ঠিকানা সংগ্রহ করব, তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী আবারও সংঘাতে জড়িয়েছে, বিরাজ করছে উত্তেজনা। এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। শাহাদাত, সংঘর্ষের এখন কি অবস্থা আপনি দেখছেন? সবশেষ অবস্থা আমাদের জানাবেন, যেহেতু আপনি সকাল থেকে সেখানে আছেন, খোঁজখবর রাখছেন। একেবারে পরিস্থিতি থমথমে। শিক্ষার্থীদের সাথে যারা স্থানীয়রা আছেন তাদের কয়েক দফায় মুহুর্মুহু ইটপাটকেল বিনিময় হয়েছে এবং সেখানে যারা শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষকরা আছেন অনেকেই কিন্তু সেই ইটপাটকেলে আহত হয়েছেন। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সংঘর্ষের ঘটনাটা গতকালকের ঘটনার জেরে হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়ে যেটা বলছেন, তারা তাদের একজন শিক্ষার্থীকে আটকে রাখার হয়েছে এমন একটা অভিযোগ তারা জানিয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের জোবরা এলাকায় জড়ো হন। তারপরে সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও দেখতে পেয়েছি আমরা যে তাদের মুখোমুখি অবস্থান নেই, প্রায় 200 থেকে 150 গজ দূরত্বেই তারা ছিল এবং সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে প্রক্টোরিয়াল বডির যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি, তারা এসেছেন। হঠাৎ করেই একেবারে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে বিনিময় হয় এবং শিক্ষার্থীদের যেহেতু সংখ্যাটা বেশি, শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আমরা স্থানীয়দেরকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছি। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন ইটপাটকেলের ছোড়ার যে ঘটনা সেটাতে এবং এখন পরিস্থিতি খুবই থমথমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এখন পর্যন্ত এখানে আসেননি, তবে স্থানীয় যারা আছেন তারা তাদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে যে আশ্রয় আছে সেখানে এসেছেন। এখন দেখতে পাচ্ছি আমরা ধাওয়া দিয়ে তারা তাদের মতো সুসংগঠিত হয়ে ধাওয়া দিয়েছে এবং এরপরেই ঘটনাস্থল আবারও সংক্রমণ হয়ে যায়। অনেকটা বলতে গেলে ইটপাটকেল ছোড়া হচ্ছে, লাঠি ছোটা নিয়ে তারা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই জায়গায় তাদের অবস্থান থেকে যার যার জায়গা থেকে সরে যাচ্ছেন। ইটপাটকেল আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করেই এটা 3য় দফায় এই ঘটনাটা ঘটলো এবং আমরা যার যার জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা নিজেদের নিরাপদ অবস্থানে চলে যাচ্ছেন এবং এভাবেই গত কয়েক ঘন্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা এখানে স্থানীয়রা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো চলছে এবং শিক্ষার্থীরা বেশ উত্তপ্ত, শিক্ষার্থীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নিজেদের যে শিক্ষার্থীরা আছেন নিজের জায়গা থেকে সেই জায়গায় সরে এসেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে একজন আহত হয়েছেন, একেবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কি বলেন? আমরা দেখতে পাচ্ছি একেবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে একজন শিক্ষার্থীকে। যতটুকু বোঝা যাচ্ছে ইটপাটকেলের আঘাতে শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনার পরে শিক্ষার্থীদের মধ্যে আরো বেশি সমস্যা রয়েছে এবং তারা
হচ্ছে সবাইকে শান্ত হতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেকেই আমরা দেখতে পেয়েছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং সেই জায়গা থেকে অনেকটাই পরিস্থিতিটা থমথমে এবং উত্তপ্ত। এবং এই ঘটনাটা আজকে আমরা বেশ কয়েক ঘন্টা ধরে দেখছি এবং কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহকর্মী জোবায়েদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলাম চট্টগ্রাম থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এরই মধ্যে তালা দিয়েছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়। এ বিষয়ে আরো জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, বিক্ষোভ কি এখনো চলছে এবং শেষ দিনের মনোনয়নপত্র বিতরণে কোনো প্রভাব পড়েছে কিনা একটু জানাবেন আমাদের। এখন পর্যন্ত থমথমে অবস্থান বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে রাকসুর, ঠিক সেখানে ছাত্রদল, সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থীরা, এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু এসেছেন। এসে আমি দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধাক্কাধাক্কি এবং বলা যায় যে সকল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্রদল, সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা সকলে আসলে ত্রিমুখী সংঘর্ষে, এবং দেখতে পাচ্ছি যে সংঘর্ষ শুরু হয়েছে এখন পর্যন্ত। আসলে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু আজকে মনোনয়ন উত্তোলনের শেষ দিন ছিল, এই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং সকাল 9টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয় কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি জানিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তারা অবস্থান নিয়েছিল। সকাল 10টায় তারা তালা মারার পরে এখানে যারা সমন্বয়ক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা আসেন, তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে, সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদি সজীব, ফাহিম রেজা, সালাউদ্দিন আম্মার সহ এবং তারপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারাও আসেন, তারা কথা বলার এক পর্যায়ে কিন্তু ত্রিমুখী কিন্তু উত্তেজনা এখন চলছে এই অধ্যক্ষের কার্যালয় ঘিরে। এবং যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং যারা সহকারী প্রক্টর সহ শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বলে এই সমস্যা নিরসনের জন্য তারা কাজ করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আসলে ছাত্রদলের অবস্থানের পরেই আমরা দেখেছি যে সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক আসেন, ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা বলার এক পর্যায়ে আসলে কথা কাটাকাটি শুরু হয়। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদল এবং সমন্বয়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা এখানে রয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন হয়, এবং সে বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষের কার্যালয় রয়েছে। এবং আমরা দেখছিলাম সেখানকার অবস্থা। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। জাকসু নির্বাচনে তৃতীয় দিনের মতো চলছে প্রচার, গণসংযোগ, উৎসব মুখর ক্যাম্পাস। আরও জানবো সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। রিপু, প্রচারণা আজ কতটা জমেছে, কি দেখছেন আপনি সেখানকার অবস্থা, এবং প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন জানতে চাই। আজকে সকাল থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একটু ভিন্ন, অর্থাৎ একেবারে উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেভাবে পারছে সেভাবে কিন্তু ভোট প্রার্থনা করছেন। যদি আপনাকে এখন একটু দেখাতে চাই যে আসলে বটতলা, মহুয়া চত্বর, এইসব যে পয়েন্টগুলো রয়েছে, শহীদ মিনার, এই জায়গায় কিন্তু আমরা দেখেছি যারা প্রার্থী রয়েছেন তারা হেঁটে হেঁটে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এই ভোট প্রার্থনার ক্ষেত্রে তারা যে বিষয়টি বারবার তুলে ধরছেন সেটি হচ্ছে সে শিক্ষাঙ্গনকে একটি সুশৃঙ্খল শিক্ষাঙ্গন এবং পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু তারা বারবার আশ্বাস দিচ্ছেন। এবং শিক্ষার্থীরা তারা প্রার্থীদের কাছ থেকে কি কি পদক্ষেপ
পদক্ষেপ নেবেন সেই বিষয়টি কিন্তু জানতে চাচ্ছেন। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে সকল রাজনৈতিক দলের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু একেবারে এই জায়গায় অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি ছাত্র দলের প্যানেল থেকে যিনি চালাচ্ছেন, আমরা সরাসরি কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকেই প্রচারণা চালাচ্ছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, আপনি দেখবেন যে আমরা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচারণা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে আমরা 8:30 9টা থেকে আমরা মাঠে আছি। আমরা আমাদের বিভাগ, ফ্যাকাল্টি এবং আমাদের যারা ছোট বোন ছোট ভাই আছে তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করতেছি। আর তাদের সারা খুবই ভালো, যেটাকে আমরা বলবো উৎফুল্লভাবে তারা আমাদের কাছে আসতেছে, অভাবনীয় সাড়া পাচ্ছি। আমরা আশা করছি যারা সাধারণ শিক্ষার্থীরা বা ভোটাররা আমাদেরকে যেভাবে গ্রহণ করতেছে তাতে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল, সাদি বৈশাখীর প্যানেল জয়যুক্ত হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে আসলে প্রতিটা প্রার্থী কিন্তু যার নিজ নিজ অবস্থান থেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন এবং সবাই কিন্তু বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা প্রার্থীকে সাড়া দিচ্ছেন। জি, শুনছিলাম আমরা তাদের কথা এবং তারা বেশ উচ্ছ্বসিত, সেটিও দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। নেত্রকোনা সদরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতা সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 4 জন। পুলিশ জানায় শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে ফেরার পথে জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দোজাহানের সমর্থকরা অভিযুক্তদের বাড়িতে হামলা ভাঙচুর চালায়, এতে আহত হয় বেশ কয়েকজন। সদর হাসপাতালে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদ। আজ সকালে ময়মনসিংহ মেডিকেলের রফিক নামে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে এলাকায় তো একটি থমথমে অবস্থা বিরাজ করছে, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জন মহিলাকে ইতিমধ্যে আটক করেছি। তো যারা অন্যান্য আসামি আছে তাদেরকেও আমরা নাম ঠিকানা সংগ্রহ করব, তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আরও খবর জানতে চাই, নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, এই সংঘর্ষের পর এখন এলাকার কি অবস্থা আপনি দেখছেন এবং এলাকাবাসী কি বলছে? পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ আমাকে জানিয়েছে যে আসলে এই অঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে প্রথম দিকে নেত্রকোনার জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে স্থানীয় এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করা হয়। তাকে আহত করার পর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ইউপি সদস্য দুজাহানকে। এই সংবাদ ছড়িয়ে পড়লে তার প্রতিপক্ষের লোকজন কিন্তু এই যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এই বাড়িতে এসে হামলা করে এবং এই বাড়িতে হামলা চালিয়ে অন্তত 6 জনকে আহত করে। তো এই বাড়ির 6 জন আহত হওয়ার পর তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে এখানে এই বাড়ির যে নূর মোহাম্মদ আছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সংবাদটি ছড়িয়ে পড়লে আসলে এলাকা থেকে দুই পক্ষের লোকজনই বাড়িঘর ছেড়ে চলে গেছে। আমরা দেখলাম যে রাস্তাঘাট থেকেও মানুষজন বাড়িঘর ছেড়ে তাদের গবাদি পশু নিয়ে পালিয়ে যাচ্ছে, যদিও পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি থমথমে অবস্থা রয়েছে। বাকি যে 4 জন আহত আছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। কামাল, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। মাদারীপুরে সংযোগ সড়ক না থাকায় 99 মিটার দীর্ঘ সেতুর সুফল থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ। 2021 সালে মূল সেতু নির্মাণ কাজ শেষ হলেও ব্যক্তি মালিকানা জমি থাকায় অগ্রগতি নেই সংযোগ সড়কের। দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল। এই চিত্র মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2018 সালে কুমার নদের ওপর 99 মিটার সেতু নির্মাণ করে এলজিইডি। পরবর্তীতে 2021 সালের জুন মাসে শেষ হয় মূল সেতুর নির্মাণ কাজ। দক্ষিণ পাশে সেতুর সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশ খালি। এতে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত 6টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভার একাংশের মানুষ। কোনো মতে একটু বৃষ্টি হইলেই আপনার রাস্তাটা ভাঙা যেতেছে। এদিকে আপনার প্রায় 400-500 পরিবার আছে, আমরা এদিকে 100 পরিবার আছি। এই যে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে এটা মানুষ হেঁটে যেতে পারে না। আমাদের উন্নয়নের জন্য ব্রিজ করছে, সেই ব্রিজ করে যদি আমাদের উন্নয়নই না হয় তাই ব্রিজের কি দরকার?
প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা বালু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ বেড়েছে চলাচলকারীদের। জরুরি প্রয়োজনে জেলা সদরে যেতে ঘুরতে হয় অতিরিক্ত 8 কিলোমিটার সড়ক। আজকে 3 বছর ধরে একটার আলাদার কাজ করছে, কিন্তু ওই রাস্তাটার কোনো নিয়ন্ত্রণই করে না। কি দিনে হালাই দিল, একবার আনছিল খোয়া পচা খোয়া দিকা পাবলিকে সরাই দিছে, এরপরে এই যে গেছে আর হয় নাই। এলজিইডি বলছে সড়কের অংশে ব্যক্তি মালিকানা জমি থাকায় বাধে বিপত্তি, তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। ব্রিজের কাজটি শেষ করেছি, কিন্তু রাস্তার পার্টের ভিতরে ব্যক্তি মালিকানা জমি থাকায় ওই ভদ্রলোক জমির মালিক সে কোর্টে কেস দেন। পরবর্তীতে কাজটি ঠিকাদার আর করতে পারেন। সেই ভদ্রলোককে আমি অনেকটা বুঝাইতে সক্ষম হচ্ছি, আমার একটু সময় লাগবে, আশা করি দ্রুত কাজটি রানিং করার সুযোগ পাব। সংযোগ সড়কটির কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ৩৫ বছরের হোসেন আলী 25 বছর ধরে শেকলবন্দি। একটু খুলে দিলেই সবার অজান্তে চলে যায়, তাই বাধ্য হয়েই শেকল বেঁধে রাখেন মা বাবা। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হোসেন আলী, যা একটি জটিল মানসিক রোগ, তবে সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। দুই যুগের বেশি সময় ধরে লোহার শেকলে বন্দী ৩৫ বছর বয়সী হোসেন আলী। সাতক্ষীরার তালা উপজেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাধ্য হয়েই শেকল দিয়ে তাকে বেঁধে রাখে পরিবার, তবে সবসময় পাশে থাকেন মা। জন্মের বছর দুয়েক পর পরিবার বুঝতে পারে হোসেনের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি, তবে অর্থভাবে হয়নি সুচিকিৎসা। 4 বছর পর ওর মনে হয় হাঁটনি বারান্দায় যে খুঁটি, ওই খুঁটির সাথে দড়ি দিয়ে বান্ধা থাকে। যত ওই বড় হয় তত বোঝা যায় যে ও পাগল, কিছু ভালো মন্দ কথা কলেও বোঝে না। 3 ভাইয়ের মধ্যে সবার বড় হোসেন আলী। শেকল খুলে দিলে চলে যায় এদিক সেদিক, তাকে নিয়ে অসহায় দিনমজুর পরিবারটি। ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যায় যেখানে সেখানে। আমরা নাকি হাঁটতে চাই না বলে এইভাবে আমরা বেঁধে রাখি। বাইরের থেকে কোনো আজ পর্যন্ত কোনো সাহায্য পাইনি। ইতিপূর্বে অনেকেই দেখে গেছে, কিন্তু সাহায্য রাতকে বাড়ায়নি। সে থাকে মা আসবে, বাড়ি আসবে, কাজ কাম গুছাবে, তারপর ভাত পানি খাতে দেবে। যখন জটলে সেখন দিলে, যখন না জটলে সেখন দিলে না। হোসেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিকিৎসক বলছেন রোগটি জটিল হলেও সঠিক চিকিৎসায় সুস্থ করা সম্ভব। আমরা অবশ্যই তাকে হেল্প করব, আর্থিকভাবে সহযোগিতা করব, আর পারিবারিকভাবে যদি তাদের অন্য কোনো চাওয়া থাকে তো আমাদের সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে দেওয়া যায়, আমার সর্বোচ্চ মানে সহযোগিতা থাকবে। আশা করা যায় উনি যদি সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে থাকে এবং প্রপারলি উনি ট্রিটমেন্টটা পেয়ে থাকেন 6 মাস থেকে 1 বছরের মতো, তো আশা করি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে ওনাকে সুস্থ করা সম্ভব। সহমর্মিতা নিয়ে হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান গ্রামবাসীর। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।